আজকে আমি ইভিনিং স্ন্যাক্সে যেটা বানাচ্ছি প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অথেন্টিক নয়, কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হবে। দেখো, ফিশ ফিঙ্গার মানে কি? ফিশ দিয়ে তৈরি আঙুলের শেপে, তো সেটা যে কোনো মাছ দিয়ে হতে পারে, তাই না বলো? এটা তো আমার মনে হয়েছে। তো আজ সকালবেলা না সৌরভ বাজারে খুব ভালো সুন্দর পাকা মাছ দেখতে পেয়েছিল, কাটা পোনা, তো সেটা নিয়ে এসছে, ভেবেই এনেছে যে এইটা বানানো হবে। তো সে ওপরে অফিস করছে, আমি বললাম যে না শুরু করে দিই, কারণ সন্ধ্যে স্ন্যাক্স বলে কথা, একটু তাড়াতাড়ি এসে স্টার্টটা করে দেওয়া যাক। তো এখানে মাছ সেদ্ধ করতে বসিয়েছি, তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। সবসময় দেখো বাড়িতে ওরকমই ভেটকি ফিলে রাখা দেওয়া সম্ভব নয়, কাটা পোনা বা এগুলো তো বাড়িতে থাকেই আর অ্যাভেলেবেল ইজিলি, তো তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো। পোনা মাছটাকে কিন্তু অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু খুব সাবধানে মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি, আর এটা কিন্তু মানে ভালোভাবে একটুখানি দেখে করবে, কারণ একে তো তুমি মানে অথেন্টিক করছো না, তার মধ্যে ফিশ ফিঙ্গারে যদি কাঁটা থেকে যায় তাহলে কিন্তু সবাই ছ্যাঁচা করতে পারে, তাই এটা কিন্তু তুমি সাবধানে করতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে সকাল থেকে না প্রচুর কাজ ছিল, তাই আমি কিছু শ্যুট করতে পারিনি, তো ভাবলাম ইভিনিং থেকেই আজকে ব্লগটা শুরু করা যায়। আজকে ব্লগ বানাবো না সেটা তো হতেই পারে না। আর আমি যেদিনকে কবিরাজি বানিয়েছিলাম, আমি দেখলাম আমাদের এই ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিন্তু একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে দুর্বলতা আছে, কারণ ওই ব্লগটা দেখার পরে তোমরা সবাই বলেছিলে যে সৌমি কী ভালো হয়েছে, আমরাও ট্রাই করবো। তো যে সকালবেলা সৌরভ কাটা পোনাটা আনার পরে বললো যে এটা ট্রাই করতে পারো, এরকমভাবে বানিয়ে দেখতে পারো ফিশ ফিঙ্গার। তো ভাবলাম যে ঠিক আছে, আজ সন্ধ্যে থেকে ব্লগটাও শুরু করব আর তোমাদের সাথে একটা অন্যরকম ফিশ ফিঙ্গারের রেসিপি শেয়ার করব। এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা চপ করে নিয়েছি। প্রথমে আমি রসুন ফোড়ন হিসেবে অ্যাড করব, এবার পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ট্রান্সলুসেন্ট হয়ে গেলে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো আমি আদা কুচোনো আর লঙ্কা কুচোনো। অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর গরম মশলা, টমেটো কেচাপ আর স্বাদ মতো নুন। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া মাছটা কিন্তু অ্যাড করে দিচ্ছি, একই সাথে ধনেপাতা দিয়ে দিলাম। আর ভালো করে কিন্তু মাছটাকে ফ্রাই করে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু ফ্রাই করে নিয়েছি, আর দেখতে পাচ্ছি একদম কিন্তু ড্রাই হয়ে গেছে। এই ওয়ার্ক ফ্রম হোমে কিন্তু একটা বড় সড়ো সমস্যা হচ্ছে, বাড়িতে যদি ভালো কিছু রান্না হয় না, গন্ধ পুরো একদম অফিস ঘর অব্দি চলে যায়, বেশিক্ষণ মনোযোগ দিয়ে আর কাজ করা যায় না। তুমি আজকে বানাচ্ছে ফিশ ফিঙ্গার, তাই তো? একদম জুগাড়ো ফিশ ফিঙ্গার। না, ভালোই হবে। সবসময় আমি বলি খাবারের মধ্যে আর ওয়ার্ডস ইন দ্য নেম, বাট যখন সৌমি কবিরাজি বানিয়েছিল, তোমরা অনেকেই কবিরাজির এই নামের উৎপত্তি নিয়ে অনেক রকম থিওরি দিয়েছিলে। কেউ বলেছিল ডিমের কভারেজের জন্য নাম কবিরাজি, কেউ বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছে কবিরাজি। বাট ফিশ ফিঙ্গারের নামটা কেন ফিশ ফিঙ্গার সেটা ওকে বলে দিতে হবে না। মাছের তৈরি আঙুলের মতো সাইজ, ব্যাস এরকম হলেই এটা ফিশ ফিঙ্গার হবে। সেটা কি ফিশ দিয়ে হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট থাকে না, তাই না? একদম, এটা খেতে খুব ভালো হবে। ভেটকি ছেড়ে কিন্তু আমার মনে হচ্ছে এটা দিয়েই লোকে এবার বানাবে। ব্যাস তুমি ট্রেন্ড সেটার হয়ে যাবে, ভাইরাল। মাছের পুরটা গরম থাকতে থাকতেই কিন্তু ফিশ ফিঙ্গারের এই শেপটা দিয়ে দেবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কি বলতো ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যাবে, তো তখন কিন্তু প্রবলেম হবে। ফিশ ফিঙ্গারের শেপ কিন্তু একদম পারফেক্ট এসেছে। এবার আমি এটা ডিমে ডিপ করছি, আর আমি বিস্কুটের গুঁড়োয় কিন্তু এটা কোট করে নেব। যেহেতু ফিশ ফিঙ্গার তাই আমি ডাবল কোট করছি, তোমরা যদি চাও তোমরা সিঙ্গেল কোটও কিন্তু করতে পারো। কেউ আর বলবে বলো এখানে ভেটকি মাছ আছে না পোনা মাছ আছে? কে বুঝতে পারছে? আর যাচ্ছে তো সব একই জায়গায়। একদম। দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে, এবার জাস্ট ডিপ ফ্রাই করবো, দ্যাটস ইট। দেখতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। মানে সৌমি যে কটা স্ন্যাক্স বানাচ্ছে আজকাল, এ ক্লাস। হ্যাঁ, সব কলকাতার নামি দামি কেবিনকে হার মানিয়ে যাবে। কত করে প্লেট? 400 টাকা চারটে। কি পোনা মাছের ফিশ ফিঙ্গার নাকি 400 টাকায় চারটে? আইডিয়াটার জন্য না, তোমার মুখটা দেখি কি কোন আঁকড়ে চাইছো এটা? আমি ম্যাক্সিমাম দেবো 70 এটার জন্য। না না 400 ঠিক আছে, আমার ফিক্সড প্রাইস। 75 লাস্ট, আমি উঠবো না, ছাড়ো। 400 80তে ডিল ডান। এই ঠিক আছে 350।
এই তোমার সাথে না দরাদরি করতে আসিনি আমি। চলো টেস্ট করো। না দেখতে তো জাস্ট খাসা হয়েছে। কিরাম? ফিশ ফিঙ্গার তো বোঝা যাচ্ছে ফিশ আছে, খুব ভালো খেতে হয়েছে। ভেটকি মাছ না থাকলেও এরকম ভাবে কিন্তু ফিশ ফিঙ্গার ট্রাই করা যেতেই পারে। বলছি তো এই ইনোভেশনটার জন্যই কিন্তু পার প্লেট 400 বলেছি আমি। সবাই হাসতে শুনে, কিন্তু এখানে একটা খুব বড় একটা বিড়ম্বনা হয়ে গেছে। হ্যাঁ, আজকে ভাবা হয়েছিল সবাই মিলে একসাথে খাওয়া যাবে এই ফিশ ফিঙ্গারটাও, কিন্তু দিদি খেতে পাচ্ছে না। দিদি এসছে, দিদি বলছে যে আজকে বুদ্ধ পূর্ণিমার নাকি নিরামিষ খাওয়া দাওয়া। কি বলো, আজকে গন্ধই শোকো, কালকে সকালে আমাদের প্রবলেম না হলেই হলো। একটা খুব মজার কোইন্সিডেন্সের ঘটনা বলছি। আজকে সকালবেলা না আমাদের বাড়িতে দুজন সাবস্ক্রাইবার এসেছিল, অয়ন আর শিল্পী। তো আমাদের বাড়িটা যে খুঁজে বার করতে পেরেছে এটা একটা বিরাট ব্যাপার। মানে বাড়ির নাম্বারটা নোট করেছে, লোকেশন, ল্যান্ডমার্ক সেগুলো সমস্ত নোট করেছে। তারপর আমরা কলকাতা কিচেনে তরকা খেতে ভালোবাসি সেটা নোট করেছে, লোককে জিজ্ঞাসা করেছি কলকাতা কিচেন কোথায় আছে। এই সমস্ত রেকি করে আমাদের বাড়িটা একদম ঠিকঠাক খুঁজে বার করে ফেলেছে। তো যাই হোক, সেটা তো গেল একটা মজার ব্যাপার। এবার কোইন্সিডেন্টের ঘটনাটায় আসি। তো অয়নরা রিসেন্টলি না পুনেতে শিফট করছে। তো আমি জিজ্ঞাসা করলাম কেন শিফট করছে, বললো যে নতুন জব নিয়েছে সেই কারণে। তবে কোন কোম্পানি জিজ্ঞাসা করতে জানতে পারলাম যে আমাদের কোম্পানিতেই ও জয়েন করেছে। মানে ভাবো কি কোইন্সিডেন্স। আর বাঙালি একজন পুনেতে যাচ্ছে, এটা একটা বিরাট বড় ব্যাপার। শুনে খুব ভালো লাগলো। অল দ্য বেস্ট অয়ন। দুনিয়াটা কত ছোট এটা দেখলেই বোঝা যায়। আর তোমরা যখন আমাদের বাড়িতে এসে আমাদের সারপ্রাইজ দিও তখন তো সত্যি দারুণ লাগে, দারুণ একটা অনুভূতি হয়। কতটা এগোলে? সবে আজ থেকে শুরু করলাম, ফেলুদার গোয়েন্দাগিরি অল্প একটু এগিয়েছি। তবে এটাতে লালমোহন বাবুকে তুমি মিস করবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো কাদের এই লালমোহন বাবুর এন্ট্রি সিনটা সবচেয়ে ভালো লাগে। ज़्यादा हो गया, काफी हो गया, टन मत करो। আমার তো মনে হয় ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিন হচ্ছে গিয়ে লালমোহন বাবুর সেই সোনার কেল্লার ট্রেনের কামরায় এন্ট্রি। लो तंग मत करो, काफी हो गया, ज्यादा हो गया, जाओ। দারুণ ব্যাপার। সত্যি ওই ক্যারেক্টারটা আমার মানে ভাবলে না গায়ে কাটা দেয় এখন। মানে এত সুন্দর একটা ক্রাফটেড ক্যারেক্টার। তবে ওটা পেতে সোনার কেল্লা অবধি অপেক্ষা করতে হবে। আমার মনে হয় গ্যাংটকে গন্ডগোল আছে, ফেলুদার গোয়েন্দাগিরি আছে, আরও দু একটা গল্প আছে উইদাউট লালমোহন বাবু। যে বাদশাহী আংটি, কৈলাস চৌধুরী, শেয়াল দেবতা, গ্যাংটকে গন্ডগোল, তারপরে সোনার কেল্লা, সেই ঐতিহাসিক ঘটনা। আজকে সৌমি সকালবেলা শুধু চা, বিস্কুট নেই। আজকে আমার জয় মঙ্গলবারের পুজো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আমার স্নান টান হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো রেডি হয়ে গেছে। আজকে আমি শাড়ি পরলাম। আজ থেকে আমাদের জয় মঙ্গলবারের পুজো শুরু হচ্ছে। তোমরাও হয়তো অনেকে এই পুজোটা করে থাকো। তোমাদের হয়তো মনে আছে লাস্ট ইয়ার যখন আমি পুজোটা শুরু করেছিলাম তখন মামুনির সাথে একসাথে কলকাতায় বসে শুরু হয়েছিল। মামুনি আমাকে দেখিয়ে দিয়েছিল যে কীভাবে কী করতে হয় না করতে হয়, ফলাহার করতে হয়, এগুলো সব মানে শিখে নিয়েছিলাম। তো ঘটনাচক্রে এমনই হচ্ছে প্রত্যেক বছর আমি কলকাতাতেই আছি। লাস্ট ইয়ারও আমি এই সময় কলকাতায় ছিলাম। আর এবছরে দেখো মানে পুজোটা শুরু হচ্ছে একসাথে বামুনের সাথেই শুরু করতে পারবো। এটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো আমি ভাবলাম একটুখানি শাড়ি পরি, ভালোই লাগবে। এইসব অকেশনে মানে ছোটোখাটো অকেশনে শাড়ি টাড়ি পরা যায়। তো একদম রেডি হয়ে গেছি, মামুনিও মানে চলে এসেছে। আমি এবার যাবো, ফল টল কাটবো, মালা দিয়ে একটুখানি ঠাকুরদের সাজাবো, এই আর কি ব্যাপার। You might be the one that truly get me, and I might be the one you really want, and I feel it too. But you don't know what I've been going through. আমাদের জয় মঙ্গলবারের পুজো হয়ে গেল, ব্রত কথাও পড়া হয়ে গেছে। মামুনি এবার নিত্য পুজোটা সেরে নিলেই কিন্তু হয়ে যাবে কমপ্লিট। তখন 10টা বেজে গেছে, বুঝলো? তার জন্য সময় লাগলো। কারণ সাজিয়ে টাজিয়ে সমস্ত কিছু সুন্দর করে ফুল দিয়ে সাজানো হলো, ফল টল কেটে দেওয়া হয়েছে, তার জন্য একটু সময় তো লাগবেই। তো চলো এবার তুমি খেয়ে নেবে। আজকে সৌরভের কিন্তু স্পেশাল ব্রেকফাস্ট। আমার কিন্তু এই ব্রেকফাস্টটা খুব ফেভারিট। আর সৌমিদের হচ্ছে গিয়ে ফল মিষ্টি। ভালোই ব্রেকফাস্ট। আজ আমরা হেলদি ব্রেকফাস্ট করছি। আমাদের গাড়ির সামনের চাকা থেকে না একটা অড সাউন্ড আসছে, এটা বেশ কিছুদিন ধরে হচ্ছিল। ভাবছিলাম একবার গ্যারেজে দেখাবো। তো আজকে সময় আছে, নিয়ে আসলাম। ওরা বলছে ব্রেক প্যাডটা একটুখানি ড্যামেজ হয়েছে, তো সেটাকেই চেঞ্জ করতে হবে। তো করে দেবে, বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টার মতো দাঁড়াতে করলে করে দেবে। বাড়ির সামনে এই গ্যারেজটা খুব ভালো। হোম ম্যারেজ হল আছে তার ঠিক নিচেই। তোমরা যারা এই সাইডে থাকো তাদেরকে জন্য ইনফরমেশনটা দিয়ে দিলাম আর কি।
সিকিম থেকে নিয়ে এসেছিলাম যে পোর্ট্রেটা, ওটাকে ফ্রেম করাতে এনেছি। তো কাকু এটা দেখালো, এই ফ্রেমটা বেশ ভালো লাগছে দেখতে। তো পুরো কমপ্লিট হয়ে গেলে আই গেস সুন্দর লাগবে। কয়েকটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেগুলো সেরেই জাস্ট বাড়ি ফিরলাম, এসে স্নান টান সারলাম, আবার বাইরে কয়েকটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেগুলো সেরে কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি। এখন 2টো বেজেও গেছে। এসে আবার স্নান সারলাম, যেন কি গরম কি গরম, কি হিউমিডিটি। বলেছিল আজ থেকে নাকি বৃষ্টি হবে, কোথায় কি চড়া রোদ, জানি না বিকেল থেকে হবে কি না। তো এখন রেডি হয়ে গেছে, এই কারণে আমি আর সৌরভ মার ওখানে যাচ্ছি। তো লাঞ্চটা সারবো। আজকে লাঞ্চ বলতে তো জানো মানে ফল আর খেতে হবে, তো ওইসব আজকে ছিল বলেই সকাল থেকে মার ওখানে যেতে পারিনি। কারণ আমি ভাবলাম যে জয়মঙ্গলবারে পুজোটা সেরে খেয়ে দিয়ে তারপরেই যাব। অ্যাকচুয়ালি না বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে আমি একটুখানি ইরেগুলার হয়ে গেছি। অ্যাকচুয়ালি বাবার শরীরটা খারাপ হয়েছে তো 3-4 দিন হয়েছে, তার আগে থেকেও আমাদের লাইফেও অনেক রকমের সব কিছু চলছে। একটা সত্যি কথা বলতে চাই, আমি না মানে আমার লাইফের প্রবলেমগুলো চ্যানেলে কখনোই শেয়ার করি না। তোমাদের লাইফেও প্রচুর প্রবলেম আমি জানি, প্রত্যেকের লাইফে কিছু না কিছু চলতেই থাকে। আমি ওই 15-20 মিনিটের জন্য তোমাদের সাথে দেখা করি, তার মধ্যে যদি আমার প্রবলেমগুলো তোমাদের সাথে শোনাতে চাই তোমরা আরও বোর হয়ে যাবে। তার থেকে আমার মনে হয় আমার লাইফের হ্যাপি পার্টগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো বাবার শরীরটা খারাপ হয়েছে, কি হয়েছে না হয়েছে আমি এক্ষুনি তোমাদের সাথে ডিটেলসে কিছু শেয়ার করছি না। এখন যাব ডাক্তারের কাছে, তো সৌরভও যাবো ডাক্তারের সাথে, একটু কথা বলবে ভালো করে। মা ইন দ্য মিন টাইম মানে অলরেডি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছে। তো কি হবে না হবে সবই তোমরা পরে জানবে হয়তো। তো প্রে করো যাতে বাবা আবার ঠিক হয়েছে, ভাই ক্রিটিক্যাল কিছু নয়, কিন্তু হ্যাঁ চিন্তার বিষয় তো বটেই। তো এখন আমি আর সৌরভ বেরিয়ে যাব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। একটু ইরেগুলার হয়ে গেছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এরপরে আবার যখন সব ঠিকঠাক হয়ে যাবে সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ারও করতে পারবো, আর তখন হয়তো এতটা ইরেগুলারাইজ হবো না। তো টাটা, কালকে আবার দেখা হবে হয়তো। This is when you try to make me fall, convince me it's true, and that is why you want me